This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই ছবিটা সুন্দরবনের আজলমারির জঙ্গলের। এই জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় ওই পর্যটকরা, ভাগ্যবান পর্যটকরা, তারা রয়্যাল বেঙ্গল টাইগার দেখেছেন। এবার কি দেখলেন? দেখলেন জল থেকে উঠে হেলতে দুলতে বনের বাঘ বনে ফিরছে। নিঃসন্দেহে সুন্দর, ওই বলে না বন্যরা বনে সুন্দর, কিন্তু শিশুরা। পূর্ব মেদিনীপুরের কাঁথির বছর 14 মেয়েটাকে তো হয়তো শিশু বলা যায় না, কিন্তু সেও তো কোনো না কোনো মায়ের সন্তান। অথচ এই সন্তানকে মায়ের কোল থেকে কেড়ে নেওয়ার বন্দোবস্ত তো হয়ে গেছিল। বছর 14 কিশোরী বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল। প্রথমে পরিবার তাকে একটা নার্সিংহোমে নিয়ে যায়, সেখানে চিকিৎসক বলেন মেয়ে মারা গেছে। পরিবার ভেবে নেয় যে বলেছে যখন ডাক্তার, শেষ কথা, সুতরাং নিশ্চয়ই মেয়ে মারা গেছে। তাই মেয়েকে নিয়ে তাদের চিন্তা তখন মৃত মেয়ে। তাকে নিয়ে বাড়ি ফেরার পথ ধরে। পথে আরও এক চিকিৎসকের চেম্বারের কাছে অ্যাম্বুলেন্সটা দাঁড় করানো হয়। সেই চিকিৎসকও মৃত ঘোষণা করেন মেয়েকে। দুজন ডাক্তার, দুজনেই বলেছেন মেয়ে মারা গেছে। পাড়া প্রতিবেশীকে খবর দেওয়া হয়। সংখ্যালঘু পরিবার, নিয়মমাফিক মসজিদ থেকে মেয়েটির মৃত্যু সংবাদ ঘোষণা করে দেওয়া হয় এবং একে একে লোকজন সব জুটতে শুরু করে। কিন্তু একজনের মন তখনও কিছুতেই মানতে রাজি হচ্ছিল যে মেয়েটা মারা গেছে। তিনি ওই অ্যাম্বুলেন্সের টেকনিশিয়ান। মেয়ে বিষ খেয়েছে এটা জানার পর যে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নার্সিংহোমের দৌড়ে বেরিয়েছিল এই পরিবারটা, ওই অ্যাম্বুলেন্সে থাকা টেকনিশিয়ানের সন্দেহ হয় যে মেয়েটা মারা যায়নি, বেঁচে আছে। মূলত তারই জোরাজুরিতে মেয়েকে নিয়ে কাঁথি মহকুমা হাসপাতালে ছোটে পরিবারটা। তারপর দেখা যায় সত্যিই তো মেয়ে বেঁচে আছে। আইসিইউতে ভর্তি করে চিকিৎসা করা হয় এবং কিছুক্ষণের মধ্যেই বোঝা যায় যে কত বড় ভুল হতে যাচ্ছিল। যে মেয়েটি বেঁচে আছে তাকেই 2 ডাক্তার মৃত ঘোষণা করায় তার অন্ত্যেষ্টির জন্য পরিবার তৈরি হয়ে যাচ্ছিল। অ্যাম্বুলেন্সের ওই টেকনিশিয়ান মরিয়া হয়ে কাঁথি হাসপাতালে না নিয়ে গেলে কি হতো বলুন তো? কিন্তু যেটা বলতে কোনো অসুবিধা নেই সেটা হচ্ছে একটা জিনিস তো কিছুতেই বুঝে উঠতে পারছি না। যদি অ্যাম্বুলেন্সে থাকা একজন কর্মী জীবিত আর মৃতের তফাৎটা বুঝতে পারে, তাহলে পাশ করা ডাক্তাররা কি করছিল? ভাবুন তো, কারা ডাক্তারি পড়ছে, যারা পড়ছে তারা কিভাবে সুযোগ পাচ্ছে, তাদের কি পড়ানো হচ্ছে? প্রাথমিক তো এইটাই, ডাক্তারের কাছে যাই তো বাঁচার জন্যে। কে জীবিত কে মৃত এটাই যদি ডাক্তার না বুঝতে পারে, তাহলে বাকি চিকিৎসার কী হবে? সুন্দর সুন্দর হাসপাতাল তৈরি হচ্ছে, প্রচুর মেডিকেল কলেজ তৈরি হচ্ছে, মোটামুটি একটা ব্যবসার পর্যায়ে চলে গেছে কোনো ব্যাপারটা। কিন্তু সব কিছুই তো বৃথা যদি তারপর যারা ওখান থেকে বেরোচ্ছে তারা এই রকম চিকিৎসক হয়। দেখুন, ওই প্রথমে যে ছবিটা দেখিয়েছিলাম, দেখিয়ে বলতে ইচ্ছে করছিল বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। এই বাচ্চাটাও তো হয়তো মাতৃক্রোড়ে থাকা কোনো বাচ্চা। মায়ের কোলের মধ্যে ঢোকার তো কোনো বয়স নেই, তাই না? কিন্তু কাঁথির মায়ের কোল খালি তো হওয়ার উপক্রম হয়ে গেছিল। এইভাবে কতজন মানুষ এইসব চিকিৎসকের হাতে পড়ে সন্তান হারিয়েছেন বলুন তো, যারা জীবিতকে মৃত বলে ঘোষণা করেন। এই জন্যই বলছি, এ রাজ্যের শিক্ষার মতোই স্বাস্থ্যকেও তো আজকাল আর ভরসাযোগ্য মনে করা যাচ্ছে না। দেখুন, ডাক্তারদের খারাপ রাখতে পারে, অসংখ্য ডাক্তার আছেন যারা খুব ভালো। এখনো এত রকম এই বিভিন্ন রকম পয়সা দিয়ে শিক্ষক হওয়া যারা
চাকরি বাকরি কিনে ফেলেছিলেন আর কি, কিছু তো রয়ে গেছেন বিভিন্ন জায়গায়। তো তাদের থেকে গোটা সমাজকে তো ওই একই রকমভাবে ধরার কোনো মানে হয় না। এখনও অনেক শিক্ষক আছেন যারা সত্যি সত্যি আমাদের ছোটোবেলায় দেখা সেই শিক্ষকদের মতো আদর্শ শিক্ষক, এখনও তারা মানুষ তৈরি করে চলেছেন। ঠিক একইভাবে ওই পুলিশের সম্পর্কে এত কথা বলি, তার মধ্যেও তো অসংখ্য পুলিশ অফিসার এখনও আছেন যারা এই সমাজটাকে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য, মানুষজনকে নিরাপত্তা দেওয়ার জন্য নিজেদের জীবন বিপন্ন করতেও ছাড়েন না। হয়তো সেই জন্যই এখনও সমাজটা টিকে আছে। ওই ব্যতিক্রমীদের মাথায় রেখেই বলছি, কিন্তু এরা কারা যারা এইভাবে মানুষজনকে, জীবিত মানুষকে এইভাবে মৃত বাড়ি দিতে পারেন? আমরা কি শুনেছিলাম আগে, ডক্টর বিধানচন্দ্র রায়, তিনি নাকি মরণাপন্ন রোগীকে বাঁচিয়ে তুলতেন বলে লোকে তাকে ধন্বন্তরী বলতো। বই দেখবেন খুব খুব ভালো ডাক্তার, তার একটাই মাত্র উপাধি, বর্ণনা করতে গিয়ে লোকজন বলতেন ও ধন্বন্তরী, ধন্বন্তরী চিকিৎসক, মরা মানুষ বাঁচিয়ে দেয়। আর এখন যাদের হাতে চিকিৎসার ভার, তারা বাঁচা মানুষকে মৃত বলে ঘোষণা করে দেয়। কি কেলেঙ্কারি কাণ্ড বলুন তো। এবার এরা কি করে ডাক্তারি পড়তে ঢুকলেন, কারা এদের ডাক্তারি পড়ালেন, কি পড়ালেন, এবং যারা পাশ করালেন তারা কি করে পাশ করালেন, বিশ্বাস করুন এই সবটা জানাটা খুব জরুরি। তার কারণ এটা আমাদের জীবন মরণের প্রশ্ন। পেশেন্ট পার্টিকে আমরা কনভিন্স করতে পেরেছি যে পেশেন্টটা বেঁচে আছে। টেকনিশিয়ান বললো রোগীটা এখনও বেঁচে আছে, তারই জন্য আজকে আমার বোনটা বেঁচে যাচ্ছে। একের পর এক ডাক্তার বলে দিয়েছিলেন মৃত। শেষমেশ অ্যাম্বুলেন্স কর্মীর তৎপরতায় প্রাণ রক্ষা, কার্যত কবর থেকে ফিরে এলো কিশোরী। তোলপাড় পূর্ব মেদিনীপুরের কাঁথিতে পারিবারিক অশান্তির জেরে বিষ খায় ওই কিশোরী। প্রথমে তমলুক মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে আইসিইউ না থাকায় তমলুকের একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, অ্যাম্বুলেন্সে থাকা অবস্থায় এক চিকিৎসক চোখ পরীক্ষা করে কিশোরীকে মৃত বলে ঘোষণা করেন। পরে কাঁথির এক চিকিৎসকও জানান কিশোরীর দেহে প্রাণ নেই। এমবিবিএস ডাক্তারবাবু উনি বলেন 200% মারা গেছে। তখন আমার গাড়ির টেকনিশিয়ান বলছে মারা যায়নি কিছুতেই, মারা গেলে মরা মানুষের পালস চলে না কোনো দিন। দুই ডাক্তারের কাছ থেকে এমন কথা শুনে অন্ত্যেষ্টির জন্য তৈরি হচ্ছিল পরিবার, কিন্তু এরপরেই গল্প অন্যদিকে ঘুরে যায়। সরকারি হাসপাতালের এক অ্যাম্বুলেন্স কর্মী জানান ওই ছাত্রীর শরীরে প্রাণের ক্ষীণ স্পন্দন রয়েছে বলে তার মনে হচ্ছে। তাঁরই জোড়াজুড়িতে শেষবারের মতো কিশোরীকে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপরেই বেঁচে ওঠে কাঁথির এরা ফতেপুরের বাসিন্দা। ডক্টরবাবুরা বলেছিলেন যে পেশেন্ট মারা গেছে, কিন্তু এইখানে এসে দেখা গেল যে পেশেন্ট খুব রেস্টলেস হয়ে পড়েছে এবং জ্ঞানও ফিরে গেছে এবং সবাইকে চিনতে পেরেছে যখন আমরা ঢোকাই আইসিইউতে। যা যা প্রসিডিওর মেনটেন করা হয়, মেনটেন করার পর থেকে সকালবেলা থেকে আমরা দেখি যে আস্তে আস্তে পেশেন্ট রেসপন্ড করছে এবং এটা খুবই আনন্দের কথা যে সেই পেশেন্ট ভালো হয়ে যাচ্ছে। কিন্তু কিভাবে দুজন চিকিৎসক একই ভুল করলেন? পেশেন্টকে আমি রাস্তায় অ্যাটেন্ড করে বলেছিলাম খুব খারাপ আছে, যেহেতু পয়জনিং পেশেন্ট সরকারি হসপিটালে যাবে। বেশ কয়েকদিন চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে কিশোরী। কাদম্বিনীকে শেষমেশ মরে প্রমাণ করতে হয়েছিল সে মরেনি। কাঁথির মেয়ের প্রাণ বেঁচেছে এক অ্যাম্বুলেন্স কর্মীর তৎপরতায়। দেখুন, ওই ব্যতিক্রমের কথা বলছিলাম, এই অ্যাম্বুলেন্স কর্মীও তো ব্যতিক্রম। আপনাদের সামনেই আমরা খবর করেছিলাম, খবর দেখিয়েছিলাম, ওই মালদায় অ্যাম্বুলেন্স চক্রের কথা বলেছিলাম, যারা সাধারণ মানুষ, একদম হতদরিদ্র মানুষকেও ছাড়ে না। বিভিন্ন জায়গায় মানে যারা সরকারি হাসপাতালে যেতে চাইছেন তার বদলে নিয়ে গিয়ে কোনো নার্সিংহোমে ঢুকিয়ে দেয়, বেসরকারি হাসপাতালে ঢুকিয়ে দেয়। আর এখানে এই মানুষটা একজনকে মৃত্যুর হাত থেকে, নিশ্চিত মৃত্যুর হাত থেকে তো বাঁচিয়ে দিলেন, আর কিছুক্ষণ পরেই তো তার কবর দেওয়া হয়ে যেত। ভাবতে পারেন? এবার স্বাস্থ্যকর্তারা বলতে পারেন যে জন্মালে মরতে তো হবেই, কে আর কবে অমর হতে পেরেছে। তাই আগে ভাগে কাউকে মৃত ঘোষণার মধ্যে অন্যায় কিচ্ছু নেই, যা কয়েকদিন পর বা কয়েক বছর পর ঘটবেই ঘটবে, সেটা বরঞ্চ আগে বলে দেওয়াটা এটা স্বাস্থ্য দপ্তর বেশ কৃতিত্বের বলেও দাবি করতে পারে। কিন্তু আমি ভাবছিলাম মাঝখানের অবস্থাটা জানেন তো, ওই যে জীবন মৃত অবস্থায় যখন ওই কিশোরী ছিল সেই অবস্থাটা, তাকে তো অ্যাম্বুলেন্স চালক বাঁচিয়েছে, কিন্তু আমাদের কে বাঁচাবে বলুন তো? আমাদের মানে কিন্তু আমি আপনি পুরো বাঙালি জাতটার কথা বলছি।
আমরাও তো এখন একটা অদ্ভুত জীবন মৃত অবস্থায় রয়েছি। খেয়াল করে দেখুন, আর অদ্ভুত পরিস্থিতি আমাদের। আমরা ওই বাংলাদেশে গেলে ইন্ডিয়ান, আর যদি ভারতে থাকেন তাহলে বাংলাদেশি। তাহলে বাঙালি স্ট্যাটাসটা কি বলুন তো? জীবন মৃত ছাড়া কি বলবো? আমরা তো ওই আধমরার মতো। এবার ঘা মেরে ওই আধমরাদের তুই বাঁচা, এটা আমি কাকে বলতে যাব? দেখুন, ওই কাঁথির কিশোরী, তার মতোই এই প্রত্যেকটা জায়গায় এরকম অসংখ্য বাঙালি পরিবার রয়েছে, বিশেষ করে বাঙালি পরিযায়ী শ্রমিকরা। তারা ওই রকমভাবেই জীবনমৃত হয়ে রয়েছে। এবং এই যে বললাম, এই মাঝখানটায় দোদুল্যমান যে অবস্থাটা যেটাতে আমরা সবাই রয়েছি, তারই উদাহরণ হয়ে রয়েছে। আমার ধারণা কি জানেন, কিশোরীকে ওই যে কীভাবে ওই প্রাণ থাকতে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেছিলেন, সেটা জানতে রাজ্যের সরকার বা শাসক বা বিরোধীরা খুব একটা উৎসাহিত নাও হতে পারে, জানেন তো। কারণ একটাই তো জীবন, একটা পরিবারের মূল্য খুব বেশি হলে, রাজনীতিতে বেশি নয়। কিন্তু সমষ্টির যদি প্রশ্ন হয়, যদি একসঙ্গে অনেক বাঙালির বাঁচা মরার ব্যাপার হয়, তাহলে রাজনৈতিক দলগুলো হয়তো মাথা ঘামাবেই। কারণ অনেক মানুষ মানে অনেক ভোট, আর যেখানে ভোটের গুরুত্ব আছে সেখানে নেতা নেত্রীদের আগ্রহ তো থাকবেই। তাই ভিন রাজ্যে আরও এক বাঙালি শ্রমিকের মৃত্যুতে রাজনীতি মঞ্চ জীবন পেয়েছে। পুরুলিয়ার ওই তুমরাশোল গ্রামের সুখের মাহাতো পুনেতে থাকতেন। 9 ফেব্রুয়ারি কাজে বেরিয়ে আর ফেরেননি। খোঁজ খবর নেওয়াতে দেখা গেছে যে তার ক্ষত বিক্ষত দেহ পড়ে রয়েছে। তৃণমূলের অভিযোগ কি, বাংলা ভাষায় কথা বলতেন বলেই নাকি সুখেনকে খুন করা হয়েছে। বা কীভাবে খুন হয়েছেন সেটা সুখেনের পক্ষে বলা তো আর সম্ভব নয়, তিনি তো সেই সীমার অনেক বাইরে চলে গেছে। কিন্তু রাজনীতি তার তো তোয়াক্কা করে না, রাজনীতি সব জানে। মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিযায়ী শ্রমিকের মৃত্যু সংবাদ পেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কাল পুরুলিয়ায় সুখেনের বাড়িতে যাবেন বলে ঠিক করেছেন। তার মানে মুর্শিদাবাদের বেলডাঙ্গার পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ওই গুজব ছড়ানো হিংসার জেরে তৃণমূল যে রাজনীতির থেকে দূরে থাকতে বাধ্য হচ্ছিল, সেই রাজনীতি আবার করার ফুরসত তারা পেয়ে যাচ্ছে। এবার মৃত্যু নিয়ে রাজনীতি যেখানে স্বাভাবিক, সেখানে বাঙালি যে বেঁচে পড়তে রয়েছে, এটাই মনে হচ্ছে রাজনীতির চোখে অস্বাভাবিক। বিজেপির স্লোগানের মূল কথা হচ্ছে বাঁচতে চাই বিজেপি তাই না, মারতে তাই বাঙালির মুন্ডু চাই। মারতে তাই বাঙালির মুন্ডু চাই, এইটা হচ্ছে বিজেপির রাজনীতির এখন মূল ন্যারেটিভ। লাভ হবে না, হিন্দুরা বিভক্ত হবে না, কোনো হিন্দু রাষ্ট্রবাদী এবারে বিভক্ত হবে না, ভাষার নামে জাতের নামে বিভক্ত হবে না। শুধু বাংলা ভাষা বলে বলে কি অপরাধ, তাকে মেরে ফেলা হলো। আমরা শুরু করি ভারত মাতা দিয়ে, শেষ করি ভারত মাতা দিয়ে। উনি যে চক্কর করছেন, এই চক্করে এবারে হিন্দুরা পড়বে না। বাংলার মানুষ পরিযায়ী শ্রমিক, তার দায় রাজ্য সরকার। এদিকে রাজ্যের সরকার তৃণমূল, ওদিকে দিল্লির বিজেপি। খুবই দুর্ভাগ্য যে মানুষের জীবনের কোনো দাম থাকছে না, মূল্য থাকছে না বিজেপি তৃণমূল রাজত্বে। এই রকমটাই হয়ে যাচ্ছে। পুরুলিয়া জেলা তথা জঙ্গলমহল থেকে প্রায় আনুমানিক প্রত্যেক জেলার থেকে 1 লাখের উপরে পরিযায়ী শ্রমিক বাইরে অস্থায়ীভাবে কাজ করতে যায়। দিদিমণি আজ 15 বছর থেকে সরকার চালাচ্ছেন, তার আগে কমিউনিস্টের সরকার ছিল 34 বছর। কি এমন এখানে ডেভেলপমেন্ট হয়েছে কি পুরুলিয়ার ছেলেদেরকে, ঝাড়গ্রামের ছেলেদেরকে, বাঁকুড়ার ছেলেদেরকে, পুরো পশ্চিমবাংলার প্রায় 50 লাখের উপর নবযুবককে বাইরে কাজ করতে যেতে হচ্ছে। দেখুন, মুখ্যমন্ত্রী কি লিখেছেন সোশ্যাল মিডিয়ায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ঠিক করেছেন, বা শুনলেন চন্দ্রিমা ভট্টাচার্য তিনি চটজলদি কি প্রতিক্রিয়া দিয়েছেন। এগুলো হয়তো রাজনীতির ধর্ম, এগুলোর মধ্যে তারা যা করেন চটজলদি করেন। কারণ শুরুতে তারা যে ব্যাখ্যাটা করার মতো খুঁজে পান, সেই ব্যাখ্যাটা করার সুযোগটা পরে কিছুক্ষণ পর আর পাওয়া যাবে কি না সেটার তো কোনো গ্যারান্টি নেই। কিন্তু ব্যাখ্যাটা যদি লাকসই হয় আর নিজেদের পক্ষে যাওয়ার মতো হয়, তাহলে তারা কখনো কালক্ষেপ করেন না। আগে তো ব্যাখ্যাটা দিয়ে দেন, তারপর ঠিক আছে, তারপর যদি সেটার ব্যাখ্যাটার প্রয়োজন না হয়, বা যদি আরও অন্য কোনো ব্যাখ্যার প্রয়োজন হয়, আরও বেশি করে বিশ্লেষণের প্রয়োজন হয়, তখন সেটা করা যাবে।
প্রথমের কাজটা প্রথমে, এ ব্যাপারে রাজনীতির কোনো ভুল হয় না। দেখুন, শিক্ষামন্ত্রী আর স্বাস্থ্য প্রতিমন্ত্রী দুজনেই বলেছেন সুখেনের মতো বাঙালির মৃত্যু প্রমাণ করছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে কীভাবে বাঙালি বিদ্বেষ রয়েছে। বাংলায় কথা বলার জন্যই সুখেনকে খুন করা হয়েছে। দেখুন, একদম সুনির্দিষ্ট স্টেটমেন্ট, এবং এই কথাগুলো শুনলে আপনাদের মনে হবে যে এই ব্যাপারে তারা পুরোপুরি নিশ্চিত, এবং তারা যখন বলছেন তখন সেটাই ঠিক, এটা বলে আপনাদের ধরতে হবে। প্রেস কনফারেন্স করছে। দেখুন, বেলডাঙ্গার যে শ্রমিক ঝাড়খণ্ডে খুন হয়েছেন বলে উঠেছিল, তিনিও বাংলায় কথা বলেছেন বলে খুন হয়েছেন এই দাবি উঠেছিল। পরে কি জানা গেছিল, খুন নয়, ওই শ্রমিক আত্মহত্যা করেছে। সুখেন মাহাতো খুন হলে ঠিক কী কারণে খুন হয়েছে? বাংলা ভাষায় কথা বলার জন্যই কি, নাকি তার পেছনে পেশাগত শত্রুতা, নাকি তার কাজের জায়গায় অন্য কোনো গণ্ডগোল বা অন্য কোনো বিষয় আছে? সেগুলো তো খানিকটা খোঁজ খবর তদন্তের পরেই জানা সম্ভব। কিন্তু সেগুলোর আগেই শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য যে সুখেনকে মরতে হলো বলার সুযোগটা রাজনীতি পাচ্ছে, তার কারণ তো বাঙালির ওই জীবন মৃত দশাটা। দেখুন, খেয়াল করে দেখুন, পুনে পুলিশ জানিয়েছে মদ খেয়ে মারপিট করতে গিয়েই সুখেনের মৃত্যু হয়েছে। এর থেকে আমরা এটুকুনি আরেকবার প্রশ্ন তুলতে পারি যে আরেকবার কি খুব তাড়াহুড়ো করে শ্রমিক মৃত্যু নিয়ে রাজনীতি হয়ে গেল? দেখুন, কোনো ঘটনা একবার ঘটলে সেটা বিচ্ছিন্ন ঘটনা হতে পারে, দুবার ঘটলে লোকে যেরকম বলতে পারে যে ব্যাপারটা তো স্বাভাবিক লাগছে না, এর মধ্যে কোনো একটা কৌশল আছে, তেমনি একটা বিশেষ ঘটনা বারবার ঘটলে সেটাকে কি বলবেন, এটা কিন্তু ভাবার বিষয়। সুখেন মাহাতোর মৃত্যু যদি মদ খেয়ে মারপিট করতে গিয়েই হয়, তাহলে ঝাড়খণ্ডের পর আরেকবার ভিন রাজ্যে বাংলা বলায় বাঙালি অত্যাচারিত হয়েছে এই দাবিটা ধোপে টিকবে না। ঠিক যেরকম গত বছর জুলাই আর ডিসেম্বর মাসে মহারাষ্ট্রের ভাসি আর গুজরাটের রাজকোটে দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যুর পর হয়েছিল। দুই শ্রমিকের মৃত্যুর খবর পেতেই বাঙালি বিদ্বেষে খুনের অভিযোগ করেছিল তৃণমূল, কিন্তু দুটো ক্ষেত্রেই দুই রাজ্যের পুলিশ দাবি করেছিল বাংলা বলার জন্যে নয়, বাংলার এই দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যুর পেছনে রয়েছে ত্রিকোণ প্রেম, তার জেরেই খুন। মানে অস্বাভাবিক মৃত্যু হলেই বাঙালিকে বাংলাদেশি বলে খুন করা হয়েছে, এই অভিযোগটা সবসময় খাটছে না। কিন্তু তারপরেও তৃণমূল এই রাজনীতি করার ঝুঁকিটা নিচ্ছে কেন, বা সুযোগটা পাচ্ছে কেন? কারণ এই ক্ষেত্রগুলোতে হয়তো অন্য কোনো বিষয় আছেই যে সেটাও গ্যারান্টি দিয়ে বলা যায় না, কারণ কোনো রাজ্যের পুলিশই চাইবে না তার রাজ্যে এসে এরকম একটা মৃত্যুর ঘটনা সেটা ঠিক যেভাবে অন্য রাজ্য তুলে ধরছে সেটাকেই তারা সার্টিফিকেট দিয়ে দেবে, এরকম ভাবার কোনো কারণ নেই, কারণ সেটা তো তাদের রাজ্যের লজ্জা। ফলে নিজের রাজ্যের লজ্জাটাকে যে তারা ঢাকতে চাইবেন, এটা তো খুব পরিষ্কার। সেই দিক থেকে দেখতে গেলে পুনের পুলিশের বক্তব্যটাও 100% সঠিক, এটাও মেনে নেওয়ার খুব একটা কারণ নেই। কিন্তু আমি এগুলোর মধ্যে যাচ্ছিই না। যদি সবার বক্তব্য, সব রাজ্যের পুলিশের বক্তব্যগুলো সঠিক হয়েও থাকে, তারপরেও তৃণমূল এই কথাগুলো বলার সুযোগ পাচ্ছে বা ভবিষ্যতেও বলবে, তার কারণ হচ্ছে সত্যিই তো বাঙালির ওই জীবন মৃত দশাটা সত্যিই তো ঘটছে। পশ্চিমবঙ্গের বাঙালিকে বাংলাদেশি সন্দেহে হেনস্থা বা অত্যাচারের ঘটনা তো ঘটছে, একবার না একাধিক ঘটনা ঘটেছে। এই 2025 সালের মে থেকে জুলাই মাসের মধ্যে মহারাষ্ট্র, উড়িষ্যা, রাজস্থান, গুজরাট, ছত্তিশগড়, কোথায় হয়নি এটা? সেখানে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার কারণে বহু শ্রমিককে আটক করার অভিযোগ উঠেছে। 2025 সালের আগস্ট মাসে দিল্লি পুলিশ তাদের একটা নোটে বাংলা ভাষাটাকেই বাংলাদেশি ভাষা হিসেবে উল্লেখ করে দিয়েছিল। 2025 সালের আগস্ট মাসে ওড়িশার ওই ভুবনেশ্বরে মুর্শিদাবাদের 8 জন শ্রমিককে বাংলাদেশি গরুচোর সন্দেহে গণপিটুনি দেওয়া হয়েছিল। পরে জানা গেছিল তারা কাজ খুঁজতে ভুবনেশ্বরে গেছিলেন। এগুলো হচ্ছে জানেন তো, এমনকি পশ্চিমবঙ্গের বাঙালিকে বাংলাদেশি সন্দেহে বাংলাদেশে পুশব্যাক করার চেষ্টা করছে বিএসএফ, সেই অভিযোগও তো উঠেছে। তার মধ্যে ওই সোনালী খাতুনকে বাংলাদেশ থেকে দেশে ফেরাতে হয়েছে। অর্থাৎ কিছু তো বটে, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই, এবং যেটুকুনি বটে তার জন্য রাজনীতি দায়ী, এটা নিয়েও তো বলার কিছু নেই। ফলে একটা জিনিস তো বুঝতে পারছেন, রাজনীতি এখন গোটা বিষয়টা নিয়ে যে
রাজনীতি করার সুযোগ পাচ্ছে, সেই সুযোগটাও তৈরি করেছে রাজনীতি। কারণ এই যে বারবার বাংলার ভেতর বাংলাদেশিরা ঢুকে বসে আছে, এই অভিযোগটা রাজনীতিই সব থেকে বেশি তুলেছে। আর সেটা অনেক বেশি করে বিশ্বাসযোগ্য হয়ে উঠে হচ্ছে কখন সেটার দিকে লোকের নজর কেড়েছে, যখন বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার শুরু হয়েছে। অর্থাৎ অদ্ভুতভাবে পাশাপাশি দুটো দেশ, একটা দেশ পুরোপুরি বাংলাভাষী আর একটা দেশের একটা রাজ্য বাংলাভাষী, পাশাপাশি আছে তারা অবস্থান, এবং একের ওপর আরেকের যে প্রভাব, একজন যে আরেকজনের সঙ্গে ওই সীমান্ত দিয়ে বিচ্ছিন্ন হয়েও আসলে জুড়ে আছে, এটাই হচ্ছে তার প্রমাণ। দুই জায়গার বাংলাভাষী বাঙালি, কিন্তু এক পক্ষ ইন্ডিয়ান আর এক পক্ষ বাংলাদেশি। এই সহজ সত্যিটা ইচ্ছে করে ভুলিয়ে দেওয়ার যে চেষ্টা হয়েছে ইউনুস জমানায়, যেভাবে বাংলাদেশে একের পর এক হিন্দুর ওপর নির্যাতন হয়েছে, তার ফলে আমাদের দেশের ওপরেও যে একটা প্রভাব পড়েনি, বা এই মুহূর্তে ওই বাংলাদেশ যে সীমান্তের ওপারে থেকেও আমাদের দেশের যে কোনো বিষয়, সুস্থিতি বা নির্বাচন, সব কিছুর ক্ষেত্রেই একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, সেটাকে অস্বীকার করা যাচ্ছে কি? নেকড়ের পাল হয়তো ভেড়ার পালকে পাহারা দেবে, এরকমই তো প্রতিশ্রুতি সবাই দিচ্ছেন। এটা শুনে কীরকম মনে হচ্ছে না যে নির্বাচনী প্রতিশ্রুতিটা এই সীমান্তের এপার ওপার সব জায়গাতেই সমান? আসলে সাধারণ মানুষই তো সবসময় ভেড়ার পাল হয়ে থাকে। আমি বললাম না, সামনে আমাদের নির্বাচন, এই কিছুদিনের মধ্যেই তো আমাদের নির্বাচন ঘোষণা হবে, তারপর বিধানসভা নির্বাচন হবে, উত্তেজনা তুঙ্গে, তার মধ্যে এসআইআর। তারপরেও বাংলাদেশের এই নির্বাচনটা, সেটা কিন্তু আমাদের জন্য খুব প্রাসঙ্গিক হয়ে থাকছে, এবং যেটাকে আমরা এতটুকু এড়িয়ে যেতে পারছি না। আর তাই জন্য আজ 12ই ফেব্রুয়ারি, যেদিন বাংলাদেশে ওই বহু প্রতীক্ষিত ওই ভোটটা হয়ে গেল, সেটাকে নিয়ে আমাদের কথা তো বলতেই হচ্ছে, ভাবতেই হচ্ছে যে কী হবে ভাবটা ওই বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের মধ্যে শুধু নয়, বা ওখানকার সাধারণ মানুষের মধ্যে শুধু নয়, আমাদের মধ্যেও আছে। কারণ এটা আমাদের দেশের একটুখানি নিরাপত্তার প্রশ্নও আছে, জানেন তো। কারণ আমাদের সীমানার পাশে, আমাদের কানের পাশে যদি একজন শত্রুপক্ষ তৈরি হয়ে যায়, যদি একটা মৌলবাদী শক্তি ওখানে ঘাঁটি গেড়ে বসার সুযোগ পেয়ে যায়, তাহলে একটা মুহূর্ত আপনি খুব একটা নিশ্চিন্তে থাকতে পারবেন না। আজকে বাংলাদেশি নিয়ে এত কথাগুলো বলা হচ্ছে, সেগুলো ভোটার তালিকায় ঢুকে আছে বলে, আমাদের ভোটের ভেতর তারা জল মিশিয়ে দিচ্ছে বলে তো। কিন্তু যখন আমাদের মানুষজনের মধ্যে মিশে গিয়ে আপনার আমার জীবনটাকে সত্যি তারা অতিষ্ঠ করে তুলবেন, তখন কি হবে? এই ভয়টা, এই চিন্তাটার থেকেই এই বাংলাদেশের এই ভোটটার দিকে আমরা নজর দিচ্ছি। এই ভোটটার থেকে আমরা প্রাথমিকভাবে কি ভাবতে পারি? এই ভোট হয়ে গেল মানে এবার মোহাম্মদ ইউনূস অতীত হয়ে গেলেন, হয়ে যাবেন আর কি। যা যা সর্বনাশ করার তার মধ্যে তিনি করে দিয়েছেন। নিশ্চিন্ত মনে হয়তো বিদেশে ফিরে যাবেন, অথবা অন্য কোনো রূপে, অন্য কোনো অবতারে তিনি টিকে থাকার চেষ্টা করবেন কিনা, সেটাও অপেক্ষা, দেখার চেষ্টা করব আমরা। কিন্তু তার আমলে যে প্র্যাকটিসটা শুরু হয়েছে বাংলাদেশে, না, সেটা ভয়ঙ্কর। এবং সব থেকে বড় কথা, এই যে মানুষজনের ওপর একটা নৃশংস অত্যাচারের একটা মানসিকতা এবং সেই খুল্লা স্বাধীনতা, সেখানকার মানুষজনকে অভ্যেস করিয়ে দিয়েছেন তিনি। সেই অভ্যেসটা, সেই স্বভাবটা এত তাড়াতাড়ি কি বদলে যাবে? এটাই দুশ্চিন্তা। ভোটের ফল যাই হোক, ভোট যখন হলো তখন তো কেউ না কেউ ভিক্টরি সাইন দেখাবেন। আমরা জানি যদি জামাত নেতৃত্বাধীন জোট জেতে, তাহলে জামাত আর ওই এনসিপি জোট, মানে যারা ছাত্র আন্দোলন করে উঠে এলেন আর কি, তারা মিলে বাংলাদেশটা চালাবেন, মানে গোটা দেশটাকে ওইভাবেই একসাথে সর্বনাশের পথে নিয়ে যাবেন। আর যদি তারেক রহমানের বিএনপি জেতে, তাহলে জামাত বিরোধী বেঞ্চে বসবে। বাংলাদেশের গণতন্ত্রে তার মানে মৌলবাদের উপস্থিতিটা থাকবে, ওটাকে এড়ানো যাবে না। যে গণতন্ত্রে মৌলবাদ থাকবে, সেই গণতন্ত্রের সংখ্যালঘুরা আদৌ সুরক্ষিত হবেন কি? এইটা হচ্ছে আমাদের প্রশ্ন, আমাদের দুশ্চিন্তা। বাংলাদেশিরাই কিন্তু নিশ্চিত হতে পারছেন না। তসলিমা নাসরিন লেখিকা এক সাক্ষাৎকার আজই যা বলেছেন, তার মানে হচ্ছে এই বাংলাদেশে গণতন্ত্র আর সংখ্যালঘুর সুরক্ষা দুটোই রেখে সোনার পাথর বাটির মতোই অবাস্তব। তসলিমা নাসরিন
খুব যে ভুল বলেছেন, খুব যে ভুল ভাবছেন, সেটা তো আজকে এই ভোটের দিনে মনে হচ্ছে তিনি ঠিকই ভাবছেন, মেনে নেওয়া যাচ্ছে না, ভুল বলেছেন। ভোটের দিনই বাংলাদেশ প্রমাণ করে দিয়েছে যে তারা যে তিমিরে ছিল সেই তিমিরে আছে, বা অথবা কোন তিমিরে যাওয়ার কথা ভাবছে। আওয়ামী লীগকে তো পরিকল্পিতভাবে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। এবার যে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এতদিন বলেছে, সেই গণতন্ত্রের সুদিন আনার জন্য আজ দেদার ছাপ্পা ভোট পড়েছে, দেদার বুথ দখল আর দেদার বোমাগুলির রাজনীতি হয়েছে। এবার এই বিষয়গুলো শোনার পর হয়তো বাংলাদেশের মানুষ বলতে পারেন যে এটা আমাদের দুর্ভাগ্যের বিষয়, এটা স্বীকার করতেই হবে যে এগুলো আপনাদের ভোটে হয় না। আপনাদের ওখানে পঞ্চায়েতের ভোটে কি হতো ভুলে গেছেন? এটাও আমাদের মেনে নিতে হবে, মাথা নিচু করে মানতে হবে। এই সুযোগগুলো আমরাই সবাইকে দিয়েছি। কিন্তু আমাদের চিন্তা ওই বললাম এখন ওই দুটো, ওখানকার সংখ্যালঘুদের নিরাপত্তা এবং ভবিষ্যতে দেশের নিরাপত্তা। এই বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোই তো ফলাও করে ভোটে হিংসার খবর করছে, এবং তারাই বলেছে বাংলাদেশে ভোটের দিন এক বিএনপি নেতা খুন হয়ে গেছেন। এই পরের ছেলে পরমানন্দ ভেবে বাংলাদেশ উচ্ছন্নে গেছে ভেবে আনন্দটা করা যাচ্ছে না। তার দুটো কারণ। দেখুন, একটা কারণ হচ্ছে ওই জামাত এর আগে বিএনপির সাথে জোট করে সরকার চালিয়েছে, সে অভিজ্ঞতা আমাদের আছে। তখন বাংলাদেশে ভারত বিরোধী কাজ সব থেকে বেশি হয়েছে, ওপার থেকে বহু জঙ্গিকে সেই সময় এদেশে ঢোকানো হয়েছে, যারা বাংলা হয়ে ভারতের অন্যান্য রাজ্যে ছড়িয়ে পড়েছে। হুজির মতো জঙ্গি গোষ্ঠীগুলোর সক্রিয়তা এই ভোটের পর একইভাবে যে বাড়বে না তার কোনো গ্যারান্টি কেউ দিতে পারেন কি? এবং দ্বিতীয়ত, ওপারে সংখ্যালঘু হিন্দুর ওপর অত্যাচার বন্ধ না হলে এপারে আবেগ তৈরি হবে, আর সেই আবেগের ফলে বাঙালিকে বাংলাদেশি বলে ভাবার মতো ভুল করার সুযোগ আরও তৈরি হবে। তাই ওখানে ইউনূস যতই গণতন্ত্রের প্রতিশ্রুতি দিন, যতই ওই বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার বন্ধের জন্য সমস্ত দল তারা ভোটের সময় প্রতিশ্রুতি দিক, কিন্তু সত্যি সত্যি যতদিন না ওই অত্যাচারটা বন্ধ হবে না, ওখানকার ব্যর্থ গণতন্ত্রের বোঝাটা ততদিন এপারের বাঙালিকেও বইতে হবে। এখানকার ভোটেও ওই নির্বাচনের প্রভাব পড়বে। এ দেশে বাঙালি মানে আমরা এরকমই জীবন মৃত অবস্থায় থাকবো কি থাকবো না, তাতেও যে ওর প্রভাব থাকবে, এর কোনোটাকেই অস্বীকার করা যাচ্ছে না। এই বাংলাদেশের প্রভাবে আমাদের ভোট মানে হওয়ার আগেই কী হবে যে প্রভাবিত হচ্ছে, সেটার হাতে গরম নিদর্শন তো হচ্ছে এসআইআর, একটা সাংবিধানিক প্রক্রিয়া যেটা নিয়মিত হওয়ার কথা, যার মূল লক্ষ্য ওই মৃত ভোটার বা স্থানান্তরিত ভোটারদের নির্দিষ্ট করে চিহ্নিত করা, তাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া। এটা সাধারণ প্রসেস। সেইটাকে নিয়ে যে পরিমাণ জটিলতা, যে পরিমাণ বিতর্ক, চাপানুতর সব তৈরি হয়েছে, তার মূলে তো রয়েছে এই বাংলাদেশ। তার কারণ এই প্রথম থেকে তো অভিযোগ উঠছে যে আমাদের ভোটার তালিকায় এই বাংলাদেশিরা ঢুকে বসে রয়েছে, মানে ওই দেশটা নিজেরাই বসবাসের অযোগ্য করে ফেলেছে, এবং তার ফলে যেখানে বসবাস করাটা অনেক বেশি শান্তির, নিশ্চিন্ত, সেইখানটা এসে তারা ঢুকে পড়ছে। ভাষা এক, সংস্কৃতি এক, ফলে তাদের ঢুকে পড়তে কোনো অসুবিধা হচ্ছে না। মাঝখান থেকে কী হচ্ছে, এখানকার মানুষজনের রুজি রোজগার, এমনকি সাংবিধানিক অধিকারের ওপর তাদের একটা হক জন্মে যাচ্ছে। এবং যেহেতু সোজা পথে তারা আসেননি, বেঁকা পথে এসছেন, যেহেতু তাদের মধ্যে একটা অনিশ্চয়তা কাজ করছে, সেইটাকে কাজে লাগানোর জন্য, সেটাকে ফয়দা নেওয়ার জন্য রাজনীতি সচেষ্ট। যে যার নিজের মতো করে নিজেদের স্বার্থে এই বাংলাদেশিদের ব্যবহার করে ফেলছে। এই অভিযোগগুলো কিন্তু সব মানে আমাদের এখানকার রাজনীতিই করেছে, এগুলো নিয়ে কোনো সংশয় নেই আর কি। বললাম, যা করেছে পুরোটা রাজনীতি, এবং তাই জন্যেই এসআইআরটা এত জটিল হয়ে গেছে। জটিল হয়েছে তো বটেই, কিন্তু কঠিনও যে সেটা, যতই আপনারা নির্বাচন কমিশনকে গালমন্দ করি, হ্যাঁ এটা তো বাস্তব। এই আটার সঙ্গে ময়দা মিশে গেলে সেটাকে আলাদা করাটা ঠিক যতটা কঠিন, এই নির্বাচন কমিশনের কাজটাও কিন্তু ঠিক ততটাই কঠিন। আর গোলযোগ কি একরকম? অসংখ্য। একটা উদাহরণ দিচ্ছি আপনাদের।
তাহলে বুঝতে পারবেন যে কত রকম ভ্যারাইটি আছে আর কি, মানে কত রকমভাবে এই ভোটার তালিকায় জল ঢালা যেতে পারে বা প্রক্রিয়াটাকে জটিল করে দেওয়া যেতে পারে। বরানগরে ভোটার তালিকায় পাপিল সরকার বলে একজনের নাম মিলেছে, এটা একটা রেফারেন্স জাস্ট আপনাদের সামনে তুলে ধরছি আর কি। বরানগর স্টেট জেনারেল হাসপাতালে ওই পাপিলের জন্মের পর, মানে জন্মের যে তারিখ দেখা যাচ্ছে জন্মের শংসাপত্র তার 2 দিন আগেই দিয়ে দেওয়া হয়েছে, মানে জন্মানোর আগেই তিনি বার্থ সার্টিফিকেট পেয়ে গেছেন। এবার মজাটা হলো কমিশন এবং আমাদের ক্যামেরা কেউই কিন্তু এই পাপিলের খোঁজ পায়নি, কারণ ভোটার তালিকায় নাম বা বার্থ সার্টিফিকেটের ঠিকানা কোনোটারই অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না, অথচ ভোটার তালিকায় আছেন মানে এই ভিএমেও তিনি থাকছেন। এবার পাপিলের জন্মের সালটা আবার কাকতালীয়ভাবে 1993, জানেন তো, যখন ওই অবৈধ ভোটার রুখতে সচিত্র পরিচয়পত্রের দাবিতে 21শে জুলাই আন্দোলন করেছিলেন তৎকালীন বিরোধী যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মানে কি দাঁড়াতো, রাজনীতিতে অবৈধ ভোটার ছিলই, বিবর্তনবাদের মাধ্যমে সেই অবৈধ ভোটারই এখন অনুপ্রবেশকারী তকমা পাচ্ছে। ডারউইনের বিবর্তনবাদটা রাজনীতিতেও কিন্তু সমানভাবে বর্তমান, সমানভাবে বাস্তব। ঘটনাচক্রে ডারউইনের আজকে জন্মদিন, তাই আজকে আরও বেশি করে এই বিবর্তনবাদটা চোখে পড়ছে, জানেন তো। মানে বুঝতে পারছেন, রাজনীতি এখন অনুপ্রবেশকারীদের গরু খোঁজা খুঁজছে, কিন্তু আসল ঘটনা হলো বৈধ ভোটার, এবং সেটা এই অনুপ্রবেশকারী তকমার আড়ালে সবাই এখন একটা ব্র্যাকেটের মধ্যে পড়ে গেছেন, এবং এটা নিয়ে যত হইচই হবে তত বেশি করে কিন্তু আমরা মানি চাই না মানি এটা প্রয়োজন, এটা নিয়ে কোনো সংশয় নেই। এই জাল ভোটার, অবৈধ ভোটার, বাংলাদেশি যা যা আছে সব ছেঁকে বার করে দেওয়াটা খুব জরুরি। আপনার আবার নিরাপত্তার স্বার্থে, রুজি রোজগারের স্বার্থে একদম ঠিক, কিন্তু এটাও আবার ঘটনা, এটা করতে গিয়ে যত বেশি উদ্যোগ নেওয়া হচ্ছে তত বেশি গোটা দেশের কাছে আমাদের এই বাঙালিরা, আমরা, আমি, আপনি সবাই বাংলাদেশি হয়ে যাচ্ছি। আর এই সুযোগটা আমাদের এই পরিস্থিতিতে কে দাঁড় করিয়ে দিয়েছে? রাজনীতি। দেখুন, আটা আর ময়দা মিশিয়ে দিলে সেটা যে আর আলাদা করা যায় না, এই সার সত্যটা রাজনীতি কিন্তু স্বীকার করছে না। আসলে এই বরানগরের ঘটনাটা হাঁড়ির একটা চালের মতো, একটা চাল টিপেই এই অনুপ্রবেশকারী তথা অবৈধ ভোটারদের হাল হকিকতটা বোঝা যাচ্ছে যে কিভাবে, কত রকমভাবে এরা আমাদের মধ্যে মিশে রয়েছে। সরকার না, এরকম কাউকে চিনি না। আদিত্য সরকার বাবার নাম? না, আদিত্য সরকার কাউকে চিনি না। এই নামে এই দক্ষিণ দুর্গানগরের বিবেকানন্দ সরণিতে কেউ থাকে বলে আমার জানা নেই। আমি দীর্ঘদিনের বাসিন্দা। বরানগর আমি প্রার্থী হয়েছিলাম, ওখানে জন্মানোর 2 দিন আগে বার্থ সার্টিফিকেট বেরিয়ে গেছে। এগুলো সব বাঙালি ফ্যামিলি প্ল্যানিং করে রে ভাই, আজকে থেকে নাকি, দীর্ঘদিন ধরে পরিবার পরিকল্পনার ফসল এগুলো। তার মানে বুঝতে পারছেন তো কতটা দুধ আর কতটা জল। ভয়ঙ্কর অ্যান্টি ন্যাশনাল, দেশের ক্ষতি করছে যারা, তাদেরকে শুধুমাত্র তৃণমূল নয়, তার প্রশাসনিক তন্ত্র এইভাবে মানে ইউজ করছে, মিস ইউজ করছে। কোথাও কোনো থাকলে, কোথাও কোনো ডিসক্রিপেন্সি থাকলে সেটা দেখবে, সেটা আলাদা কথা, কিন্তু তার মানে তো এই নয় যে আসবে একটা এমন একটা সফটওয়্যার ক্রিয়েট করবে যেখানে চট্টোপাধ্যায় আর চ্যাটার্জিতে গন্ডগোল হবে। যদি কোথাও কোনো কিছু হয়ে থাকে সেটা দেখবে, যদি সেটা লিগ্যাল হয়ে থাকে তাহলে দেখবে। মাননীয় মুখ্যমন্ত্রী তো কোথাও বলেননি যে ইলিগ্যালিটিকে সাপোর্ট করতে হবে, উনি বলেছেন বৈধ ভোটার যাতে অবৈধ না হয়। এটা হচ্ছে মজা, সবাই যেটা বলেন সেটাই হচ্ছে বৈধ স্টেটমেন্ট। অর্থাৎ এই যে বৈধ ভোটারদের বাদ দেওয়া যাবে না, এটা এমন একটা স্টেটমেন্ট, এটাতে কেউ কখনো আপত্তি করতে পারবেন না, এবার কেউ এটার কোনো বিরোধিতা করতে পারবেন না। অথচ সেইটা করার জন্য, তাদের বাছাই করার জন্য, অবৈধরা যাতে তাদের জায়গাটা নিতে না পারে সেটা নিশ্চিত করার জন্য আপনি যাই করুন, তখন আবার বলা হবে সেটা হেনস্থা করা হচ্ছে। যেতেও কাটবে, আসতেও কাটবে, আপনি যাবেন কোথায়? এই ভোটার, ভুয়ো ভোটার আর অনুপ্রবেশকারী, এই সবটা আলাদা করার চেষ্টাই হচ্ছে এসআইআরের চালুনিতে। তাই নিয়ে এসআইআর নিয়ে ওই জন্য কমিশন কোনো ফাঁক ফোকরি রাখতে চাইছে না। যত রকম, মানে কঠিন কাজ তো, ওই জন্য যত রকমভাবে পারা যায় ওই তাদের
ওই ছাকনি চালুনির ফাঁকগুলোকে ছোট করে বিভিন্ন 3-4টে লেয়ার বানিয়ে যতটা পারা যায় ছাকা যায়, এটাই তাদের চেষ্টা। এবার যত সেগুলো হবে, কাজটা ধীরে হবে, তত মানুষজনকে ওই ফাঁকের দিয়ে তো গুলে বেরোতে হবে, নইলে মানুষ বুঝবে কি করে কোনটা কি। কাঁকড়টাকে তো অন্তত আলাদা করা দরকার। এবার দেখুন, এটার জন্য ওই যেটা বললেন চন্দ্রিমা ভট্টাচার্য, যেটা খুঁজে দেখুক না, এই খুঁজে দেখানোর ব্যবস্থাটাও কিন্তু করেছে কমিশন। এই সদ্য দেখলাম একটা নতুন নয়া নির্দেশিকা, এবার বিএলওরা তারা গিয়ে ফিল্ড ইন্সপেকশন করবেন, অর্থাৎ যাদের যাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, ম্যাপিং হয়নি, যত রকম গন্ডগোল আছে আর কি, সেগুলো এবার বিএলওরা গিয়ে নিজেরা, যেটা দেখলেন আপনারা যে আমাদের রিপোর্টার গিয়ে খুঁজে খুঁজে দেখছে, এরকম খুঁজে দেখার কাজগুলো এবার বিএলওরা করবেন। মানে বিএলওদের সাড়ে সর্বনাশ, এটা নিয়ে কোনো সংশয় নেই আর কি, কিন্তু তাদের করতে তো হবে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার এই সমস্ত করে কতদিনে গিয়ে যে ওই এসআইআরটা ঠিকভাবে শেষ হবে, নাকি নিয়মগুলো বা ঘোষণার জায়গাতেই থাকবে, তারপর মাঝখান থেকে যা হবার তাই হবে, যে নির্দিষ্ট দিনে তালিকা বেরোনোর থাকবে সেই বেরোবে, এটা আমরা জানি না। মোদ্দা কথা হচ্ছে যে কমিশন ফিল্ডে নেমে পুরো জিনিসটা যাচাই করবে, ঠিক করেছে, আর রাজনৈতিক দলগুলো ফিল্ডে নেমে সব কিছু গুছিয়ে নেবে বলে ঠিক করেছে। এই গুছিয়ে নেওয়ার ব্যাপারটা অসাধারণ, জানেন তো, সবাই ফিল্ডে নেমে পড়েছে। দল থেকে সাসপেন্ড হওয়া হুমায়ুন কবির যেমন সেই লাইনে রয়েছে। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় গতকাল ওই বাবরি মসজিদ তৈরির কাজ শুরু করেছিলেন, আজ তাকে দেখা গেছে বাবরি যাত্রায়। ইতিহাসে বাবরের পুত্র হচ্ছেন হুমায়ুন, আর এ রাজ্যে বাবরি যাত্রা বা বাবরি মসজিদকে জীবন্ত করার বা জন্ম দেওয়ার বলা চলে যিনি মানে নায়ক, তার নাম হচ্ছে হুমায়ুন। মানে এখানে উল্টো পুরাণ হয়ে গেলে অবাক হওয়ার কিছু নেই। মানে বাবরের পুত্র হুমায়ুনের বদলে এখানে বরং বলতে পারেন হুমায়ুনের পুত্র হচ্ছেন বাবর। তিনি তো জন্ম দিলেন নতুন করে বাবরি বিতর্কটা এ রাজ্যে দেশে এমন একটা বিষয় যেটা দেশের মানুষ ভুলতে চেয়েছিলেন, সমস্ত সম্প্রদায় নির্বিশেষে, যাতে কোনো রকম আর ভবিষ্যতে এটা নিয়ে কোনো বিতর্ক না বাঁধে, এটা নিয়ে কোনো সংঘাত না বাঁধে। এমনকি ওই যখন রাম মন্দির তৈরি হয়েছে তখনও মুসলিম সমাজ কিন্তু অত্যন্ত সংযমী ভূমিকা নিয়েছিলেন। তা সত্ত্বেও দেখুন এখানে আবার জন্ম দিয়ে দিলেন। এরা যে বাবরি যাত্রার জন্য ঐতিহাসিক স্থান কিন্তু বেছে নিয়েছেন বিধায়ক হুমায়ুন। নদিয়ার ওই পলাশী যুদ্ধের স্মারকের সামনে থেকে শুরু হয়েছে বাবরি যাত্রা, আর মিছিলটা ইটাহার পর্যন্ত যাওয়ার কথা ছিল, কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রশাসনের কথায় রেজিনগর পর্যন্তই মিছিল নিয়ে যান হুমায়ুন। অর্থাৎ বুঝিয়ে দিয়েছেন যে তিনি অত্যন্ত সংবেদনশীল এবং সংবিধান প্রেমী মানুষ, একজন নিয়মকানুন মেনে চলেন আর কি। দেখুন, আপনি যেভাবেই দেখুন হুমায়ুন কবিরকে, যেভাবেই ভাবুন যে হুমায়ুনকে ফুলিয়ে ফাঁপিয়ে এই রাজনৈতিক দলগুলোই নিজেদের স্বার্থে একটা বিরাট চেহারা দিয়ে ফেললো, বাবরের বাবা বানিয়ে দিল আর কি। কিন্তু এটা অস্বীকার করতে পারবেন না যে আজকের দিনে এই রাজনীতিতে একই সঙ্গে হুমায়ুনকে প্রাসঙ্গিক করে তুলেছে এই রাজনৈতিক দলগুলো, এবং তাকে এই মুহূর্তে অস্বীকার করার ক্ষমতা কারোর নেই। যার জন্য হুমায়ুনের এই উদ্যোগ নিয়ে সর্বভারতীয় নেতাদের তাদের প্রতিক্রিয়া দিতে হচ্ছে। দেখুন, বাবরি মসজিদ তৈরি নিয়ে যেরকম হুমায়ুন অনড়, তেমনি নতুন দল জনতা উন্নয়ন পার্টি তৈরি করে ভোটে লড়ার ব্যাপারেও তিনি অনড়। সৌগত রায় বলছিলেন অবশ্য যে ও নির্বাচন কমিশন এটাকে কোনো স্বীকৃতি দেবে না, সেসবগুলো তো পরের কথা। হুমায়ুনের বিরুদ্ধে ভোটের ময়দানে যতই মসজিদ রাজনীতিকে টেনে আনার অভিযোগ তুলুক তৃণমূল, বাবরি যাত্রার দিনে তো সেই তৃণমূলকেই চ্যালেঞ্জ ছুঁড়েছেন হুমায়ুন। হুঙ্কার ছেড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আর ক্ষমতায় আসতে দেবেন না। এবার এটাকেও আপনারা কোনো কিছু চূড়ান্ত বলে মেনে নেবেন না। রাজনীতিতে চূড়ান্ত, আলটিমেট এটা বলে কোনো কিছু হয় না, জানেন তো। কারণ এর আগেই তো হুমায়ুন একটা সময় বলেছিলেন না যে তিনি এখন দল থেকে নির্বাসিত, এরপর তিনি জিতে ঠিতে দল করে এমন শক্তি নিয়ে তিনি এমন জায়গায় পৌঁছবেন, এই দলই তাকে জামাই আদর করে ফেরত নিয়ে আসবে। সুতরাং এই সবই কিন্তু ইঙ্গিত, সমঝদারও কে লিয়ে ইশারা হি কাফি হতা হ্যায়। কোনো কিচ্ছু চূড়ান্ত না, শেষ কথা না, এটা শুধু মাথায় রাখবেন ব্যাস।
উনি হয়তো পরবর্তী ক্ষেত্রে আজকে এখানে আছেন, কালকে কোথায় থাকবেন কেউ জানেন না। আজকের জন্য ওনার এই হুমকিটা সত্যি। তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বাধিনায়িকার দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। আর এটা এমন একটা পরিস্থিতি, যখন তিনি এরকম কাণ্ডটা করছেন তখনই আবার তার সমর্থনে মুখ খুলছেন মুর্শিদাবাদেরই আরেক তৃণমূল বিধায়ক। ভাবতে পারছেন? দেখুন কোনটার সাথে কোনটা যোগাযোগ আছে। হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখের মতে মসজিদের জায়গায় মসজিদ হবে, রাজনীতি থাকবে রাজনীতির জায়গায়। এই নিয়ামতকে পাশে বসিয়েই কিন্তু ওই হুমায়ুনকে দল থেকে বহিষ্কারের কথাটা ঘোষণা করেছিলেন ববি হাকিম। সেই নিয়ামতই ববি হাকিমের পাশ থেকে গিয়ে এই বক্তব্যের মাধ্যমে কিন্তু বকলমে হুমায়ুনের পাশে গিয়ে বসছেন। বললাম রাজনীতিকদের অবস্থান নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে কখনো পৌঁছবেন না, কিন্তু নিয়ামত যা বলে হুমায়ুনের পাশে দাঁড়াচ্ছেন, ঠিক তার উল্টো অভিযোগটা তুলেই কিন্তু হুমায়ুনের বিরুদ্ধে দাঁড়াচ্ছে তার দল তৃণমূল। তৃণমূলের তো দাবি ওই মসজিদ সামনে রেখে রাজনীতি করছেন ভরতপুরের বিধায়ক। এবং সবথেকে আশ্চর্য, হুমায়ুনকে নিয়ে তৃণমূলের তোলা অভিযোগের কম বেশি প্রতিধ্বনি করছে বিরোধী সব দলগুলো। অন্তত প্রকাশ্যে সবাই একই কথা বলছেন, কিন্তু মসজিদ নিয়ে রাজনীতি করায় অভিযুক্ত সেই হুমায়ুনের পাশেই ঠিক সময়ে দাঁড়িয়ে যাচ্ছেন তৃণমূলের আরেক বিধায়ক। এবার বলবেন এটা হচ্ছে ধর্মের সমীকরণ অথবা বাধ্যবাধকতা। এটাই তো আসল কথা, শেষ কথা। এই ভোট বড় বালাই, ভোটের বাধ্যবাধকতার মধ্যে জুড়ে আছে এই সমস্ত সাম্প্রদায়িক বাধ্যবাধকতা বা ধর্মের রাজনীতিটাও। অস্বীকার করার উপায় কারণ নেই, সবাই ঠিক সময়ে সেখানে গিয়ে যেখানে যা নজরানা জড়ানোর সেগুলো চড়িয়ে দেয়। হুমায়ুনের মসজিদ রাজনীতি সংখ্যালঘু সমীকরণ, এটা কি তাহলে তৃণমূলের অন্দরে ফাটল ধরাতে শুরু করলো? এটা কিন্তু ভেবে দেখার বিষয়। মুসলমান ভোট কি মমতা ব্যানার্জির বাবার সম্পত্তি যে মুসলমানদের ভোট তাকে দিতেই হবে? কোথায় বলা আছে? আমি হুমায়ুন কবির চ্যালেঞ্জ, বিজেপিকে রুখে দেব, মমতাকেও ক্ষমতার ধারে কাছে ঘেঁষতে দেব না। হাজার চেষ্টা করলেও মুসলিম ভোট ভাঙবে না, কারণ অন্য রাজ্যের মতন না, এই রাজ্যের মুসলমান সম্প্রদায়ের মানুষ জানেন, মাইনরিটি সম্প্রদায়ের মানুষ জানেন যে বিজেপি আসলে বিপদ কতটা। বাবরি মসজিদ করছে তার জন্য কি কোনো জায়গায় কোনো দুর্ঘটনা ঘটেছে? যে আবেগে পড়ে একটা বাবরি মসজিদ ওখানে ধ্বংস হয়েছে, এখানে বাবরি মসজিদ তৈরি করবো বলে যে মানে আজকাল চেয়ারম্যান যেটা সে করেছে, তো মসজিদ হোক, মসজিদের জায়গায় মসজিদ করুক, তাতে আমরা কোনো প্রতিবাদ বা বিরোধ আমরা করতে যাচ্ছি না। মসজিদের সাথে রাজনীতি থাকলে আপত্তি থাকছে, মসজিদে কোনো আপত্তি নেই, কিন্তু মসজিদ হচ্ছে সমর্পণ করতে হয়। আমরা যারা ধর্মী মানুষ তারা সমর্পণ করে, সেটা থেকে রাজনৈতিক উদ্দেশ্য থাকলে মসজিদ তৈরি করা হয় না ইসলাম ধর্মে। একজন মানুষ মসজিদ তৈরি করলে আমাদের সহযোগিতা থাকবে, বিরোধিতা থাকার কথা নয়। ওনার নাম হুমায়ুন শুনে আবার ভাববেন না ওটা উনি ওনার বাপের নামে করছেন। হ্যাঁ, নাম যখন হয় বাবরি তখনই জানবেন যে ডালমে কুচ কালা। ওখানে ঈশ্বর আল্লাহ কারোর জায়গা নেই, রাজনীতির জায়গা। 250 সিটে বিজেপিকে জেতান, হিন্দুদের জেতান, মুসলমান মুখ্যমন্ত্রী আটকানোর জন্য সব সিটে বিজেপিকে জেতান। আমরা হুমায়ুন কবিরের মুসলমান মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্নই রেখে দেব, আর বাবরের নাম নিশান মুছার কাজ আমরা ভারতীয় জনতা। দেখুন এটা তো পরিষ্কার, এবারের ভোটে হুমায়ুনের এই বাবরি চ্যালেঞ্জ সামলাতে হবে শাসক তৃণমূলকে। তার জন্য ঠিকঠাক রণকৌশল চাই, কিন্তু শুধু রণকৌশল দিয়ে তো আর যুদ্ধ যেতে যায় না, বাস্তবের জমিটাও তো সেই কৌশল অনুযায়ী সাজিয়ে নিতে হয়, তাই না? নিজের কেন্দ্রে হয়তো সেই কাজটাই নিখুঁতভাবে করতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বক্সারদের যখন বক্সিং করেন না, দেখবেন দুটো হাত আছে তো, একটা হাত দিয়ে মুখ গার্ড করা থাকে, আরেকটা হাত দিয়ে ঘুষো মারেন, কোনো সময় নিজের গার্ডটা সরান না। অর্থাৎ রক্ষণ সামলে তারপর আক্রমণে যাওয়াটাই হচ্ছে যোদ্ধাদের প্রাথমিক কৌশল। সেটাই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানে তার কোথাও গিয়ে মনে হচ্ছে তার মানে রক্ষণটার দিকেও নজর দেওয়া দরকার, এইটা হচ্ছে আসল পয়েন্ট। নাহলে BLA-2দের নিয়ে তিনবার কেন বৈঠকে বসবেন নিজের কেন্দ্রে? ভবানীপুর এলাকায় তৃণমূলের বুথ লেভেল এজেন্টদের নিয়ে মঙ্গলবারই বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী।
এবার সূত্রের খবর, বাড়ি বাড়ি গিয়ে শুনানিতে নজর রাখতে বলা হয়েছে তৃণমূলের এই BLA-2দের। বৈধ ভোটারদের নাম বাদ যাচ্ছে কিনা সেটা নিয়েও তাদের নজরদারি চালানোর একটা নির্দেশ দিয়েছেন সুপ্রিমো। অর্থাৎ তার ভয় আছে, এই নাম বাদ যাওয়া নিয়ে একটা কোথাও গিয়ে তার দুশ্চিন্তা তার মনের মধ্যে দানা বেঁধেছে। এবার তারা বলবেন যে এটা যে তাদের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে এবং সমস্ত বৈধ ভোটারদের বাদ দেওয়া হচ্ছে, সেই জন্যেই তিনি বাড়তি নজর দিতে চেষ্টা করছেন। হতে পারে, কিন্তু বলেছেন যে নজর রাখার কথা বলেছেন যে তার থেকেই পরিষ্কার এই বাদ যাওয়াটা নিয়ে তার মনে একটা দুশ্চিন্তা রয়েছে। ফর্ম তুলেও কারা ফর্ম জমা দেননি তারও একটা রিপোর্ট চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এগুলোর মধ্যে থেকে এটা বেরোতে পারে যে হোমওয়ার্ক আর কি, বুঝে নেবেন ঠিক এইখানে এত ভোট কমলো, এখানে এতজন থাকলেন না, এই অঙ্কগুলো তো করার দরকার। তা পোর খাওয়া রাজনীতিক এই উদ্যোগটা যে নেবেন এটাই খুব স্বাভাবিক। নিজের কেন্দ্রকে তো নিজের কেন্দ্র মানে তাকে যে উপেক্ষা করতে হবে এই মাথার দিব্যিটা কে দিয়েছে? অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ নিয়েই তো প্রশ্ন তুলছেন বিরোধীরা। তাদের দাবি কি? তারা বলছেন খোদ মুখ্যমন্ত্রী যখন তিনবার BLA স্তরে বৈঠকে বসেছেন তখন সমস্যা নিশ্চয়ই আছে। সমস্যা তো আছে, এটা নিয়ে কোনো সংশয় নেই। কয়েকটা ওয়ার্ডে পিছিয়ে রয়েছে তৃণমূল, এই লোকসভা ভোটের পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে। কিন্তু এটাও তো ঘটনা, বরাবরই এমন কতগুলো ওয়ার্ড থাকে যেগুলো হয়তো পিছিয়ে রাখে, কিন্তু বাকি এরকম কতগুলো ওয়ার্ডও থাকে যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে এগিয়ে রাখে। 2024-এর ভোটেও ওরকম বেশ কিছু ওয়ার্ডেই তৃণমূল এগিয়েছিল, প্রচুর এগিয়েছিল। বাকি কিছুতে পিছিয়ে থাকলেও পিছিয়ে থাকাটা কভার করে দিয়েছিল ওই এগিয়ে রাখা ওয়ার্ডগুলো। শোনা যাচ্ছে এবারের SIR-এ ওই ওয়ার্ডগুলোর থেকে একটা বড় অংশর নাম বাদ যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবার এটা কে কিভাবে জানলেন এটা রাজনীতিকরা জানেন, বললাম না, ওরা সব কিছু জানেন। জন্মের আগে যদি বার্থ সার্টিফিকেট তৈরির ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে আর এটা কোন ছাড়। বিরোধীদের অনেকে কিন্তু বলছেন এই বাদ যাওয়াটা মানে এটা তাদের আশাও হতে পারে যে এই বাদ যাওয়াটাই যে বিভিন্ন যে ওয়ার্ডগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়েছিলেন সেই জায়গায় বড় সংখ্যক ভোটারের বাদ গেলে গোটা ভবানীপুর কেন্দ্রেরই কিন্তু সমীকরণ বদলে যাবে। হতেও পারে, নাও হতে পারে, কার ভোটার কিভাবে বাদ যাবে এটা কেউ জানেন না। কিন্তু একদিকে ভোটের এই সমীকরণটা আর উল্টো দিকে BLA-2দের সঙ্গে দফায় দফায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকটা, এই দুটো কিন্তু একে অপরের পরিপূরক হয়ে যাচ্ছে। মানে একটা ছবি মোটামুটি কিন্তু পরিষ্কার করে দিচ্ছে। আর সেই জন্যই হয়তো বিজেপি বলতে পারছে যে তৃণমূল ভয় পেয়েছে। সেই প্রচারেই বড় হাতিয়ার হয়েছে ওই ভবানীপুরে বিজেপির পতাকা পোড়ানোর অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে শুভেন্দু অধিকারী লিখে দিয়েছেন যে হারের ভয়েই নাকি পতাকা পুড়িয়েছেন তৃণমূল। মানে এটা তো পরিষ্কার ভোট যুদ্ধের আগে কৌশল প্রচার পাল্টা প্রচার পুরো এবং মনস্তাত্ত্বিক লড়াই, যেটা একে অপরের মনের ওপর চাপ তৈরির যে লড়াইটা, সেটা কিন্তু একদম চরম স্তরে শুরু হয়ে গেছে। তৃতীয় স্থানে নামবে, ওই জন্য তৃতীয়বার BLA-দেরকে নিয়ে বসেছে। উনি বৈধ ভোটার রাখতে চান না, উনি অবৈধ ভোটাররা না থাকলে ওনার যে শিরে সংক্রান্তি সেটা বুঝেই তিনি বারবার করে এই কাজ করছেন। মুখ্যমন্ত্রী সারা দেশকে পথ দেখাচ্ছেন, সুপ্রিম কোর্টও শুনানি করে বলেছেন কোনো বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায়। আর প্রবাদী আছে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। মুখ্যমন্ত্রী তার নিজের কেন্দ্রের BLA-2দের সেই বার্তা দিয়েছেন যাতে সেটা দেখে বাকি গোটা রাজ্যের BLA-2রা উদ্বুদ্ধ হয়, আমাদের নেতারা যাতে উদ্বুদ্ধ হন। তৃণমূলের গুন্ডারা গিয়ে বিজেপির পতাকা খুলে আগুন দিয়ে জ্বালিয়েছে। এটার মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে মমতা ব্যানার্জি যেভাবে নন্দীগ্রামে হেরেছেন, ভবানীপুরের হারার আতঙ্কেও তিনি পতাকা পুড়াতে তার স্পেশাল বাহিনীকে নামিয়ে দিয়েছেন। দেখুন, এটা তো পরিষ্কার যে ভবানীপুর হটস্পট হবেই, যেখানে মুখ্যমন্ত্রী প্রার্থী সেখানে হটস্পট হবে না তো কী হবে। কিন্তু তার পাশাপাশি এই যে ভবানীপুরকে কেন্দ্র করে শাসক বিরোধী দুপক্ষই যেভাবে চুলচেরা বিশ্লেষণ করছে তার আরেকটা দিক রয়েছে। এই ভবানীপুরকে সামনে রেখেই শহুরে ভোটারদের ব্যাপারটাকে একটুখানি বুঝে নিতে চাইছে দুপক্ষই। এটা তো শোনাই যাচ্ছে, একটা অভিযোগ তো রয়েছে চারপাশ থেকে যে শহুরে ভোটাররা শাসক ওই দল থেকে মুখ ফেরাচ্ছেন কিনা সেটা নিয়ে একটা কড়া নজর রাখছে শাসক দল। আসলে শাসক নেতাদের দৌলতেই তো সম্ভাবনাটা তৈরি হয়েছে। শাসক দলের অন্দরেই এমন আশঙ্কার কথাটা ঘুরপাক খাচ্ছে
দলের কোন্দল আর কাউন্সিলরদের দাদাগিরি নিয়ে শহুরে নাগরিকদের একটা বড় অংশ যে বীতশ্রদ্ধ, সেটা তো দলের নেতারা বুঝতে পারছেন, তৃণমূলের নেতারা। ভোটের আগে প্রচার কর্মসূচিতে ময়দানে নেমে তার খানিকটা আঁচও পাচ্ছেন। এবার এই পরিস্থিতিতেই উত্তর ব্যারাকপুরের শাসক কাউন্সিলরের লাথিতে ওই বৃদ্ধের মৃত্যু, সেটাও তো আশঙ্কাটা আরও অনেক বাড়িয়ে দিয়েছে। আচ্ছা চালিয়েছিল, যারা মেরেওছে, লাথি মারা ভাই বাবা অসুস্থ হয়েছে, মারলো করলে বাবাকেও মারলো, রবীন্দ্রনাথ ভট্টাচার্য। উন্নয়ন এবং মানুষের উপকার ছাড়া আমি কোনো কাজ করিনি। উত্তর ব্যারাকপুরের কাউন্সিলরের কথায় ভবি ভুলবে কি? শাসক কাউন্সিলরের লাথিতে এক বৃদ্ধর মৃত্যুর অভিযোগ। চমকে উঠেছে বাংলা। এত উদ্ধত্ত শাসক কাউন্সিলরের, সেখানেই ২৬-এর ভোটের আগে শহর ও শহরতলির ভোটে সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল। দুশ্চিন্তা বাড়িয়েছে ২৪-এর লোকসভা ভোটে ঝুলি থেকে বেরিয়ে পড়া ভোট। রাজ্যে ১২৯টি পুরসভা, তৃণমূলের তুলনায় ৬৯টি পুরসভায় লিড বিজেপির। আর শহর কলকাতায় কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ড, ৪৮টি ওয়ার্ডে এগিয়ে বিজেপি। মানুষ ঘৃণা করে এদেরকে। এরা দেখা যাবে ১৫ বছর আগে এদের চটি থেকে পা বেরিয়ে থাকতো, মাটিতে পা পড়তো। এখন মাটিতে তো আর পা পড়ে না, ১৫,০০০ টাকার জুতো পরে। জনপ্রতিনিধিরা, শাসক গোষ্ঠীর জনপ্রতিনিধি যারা এসেছেন, তাদের ব্যবহারটা মাঝে মাঝে রুক্ষ হয়ে উঠেছে। অনেকে সেখানে অসন্তুষ্ট প্রকাশ করছে। এখন সেইখানে তাদের ভেতরে জানতে হবে কতখানি অসন্তোষটা রাখবে, সেটাকে তাদের বোঝাবার জন্য তাদের কাছে পৌঁছতে পারছে। আমি না একটা ছোট্ট ঘটনা বলি। গতকাল আমাকে একজন SMS করেছেন, তার বাড়ির প্রাইভেট গলিতে একটি ম্যাডল কভার ভাঙা আছে। সেই কভারটা নাকি ২০ বছর আগে ভাঙা হয়েছিল, তার উপর পাথর লাগানো আছে। তিনি কাজটা ১ ঘন্টার মধ্যে চাইছেন। তো সেখানে আমার কাজটা কী হবে? স্বভাবতই প্রথম পড়লেই মাথা গরম হবে, কিন্তু মাথা ঠান্ডা রেখে কাজটা করে দেওয়াটাই আমার দায়িত্ব। আম জনতা পরিষেবা চাইবেনি, কিন্তু সেখানে শাসক কাউন্সিলরের হম্বিতম্বি ও ঔদ্ধত্যও কি তৃণমূলের ভোটের পথে কাঁটা? এসব তো জনগণের টাকা, এলাকার মানুষের টাকা, সব কাটমানির টাকা। এগুলো মানুষ ভালো চোখে দেখছে না। কোনো হুলিগিজমের এখানে কোনো স্থান নেই। অন্যায় করলে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের বলা আছে, ডিসিপ্লিনারি কমিটি বিভিন্ন লেভেলে আছে, তারা কাজ করবে। ঔদ্ধত্যের কোনো স্থান তৃণমূল কংগ্রেসে নেই। টার্গেট ২৬-এর বিধানসভা আর শহুরে ভোটের অঙ্কেই কি তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি? দেখুন, আপাতত শহুরে ভোটারকে দলে টানার ফর্মুলা খুঁজছে শাসক। বিশেষ করে মাথা বাড়িয়ে দিয়েছে সেই সব ভোটাররা যারা দলের নেতাদের দাদাগিরিতে বীতশ্রদ্ধ। কিন্তু মানে এটা ডিম আগে না মুরগি আগে, সেই রকম অবস্থা। আগে দাদাগিরি বন্ধ হবে, তারপর ভোটাররা তারা মন ফেরাবেন, নাকি মনটা আগে ফিরিয়ে তারপর দাদাগিরি বন্ধ করবেন, সেটা আমি জানি না। জটিল পরিস্থিতি তাদের জন্য, মানে শাসক দলের শ্যাম রাখি না কুল রাখির মতো অবস্থা বলতে পারেন। একদিকে ভোট বড় বালাই, ভোটারদের দরকার, অন্যদিকে দলের ছোট মেজো নেতাদের, তাদের তো মেজাজটা এরকম, যদি একবার কোথাও গিয়ে চাবি মেরে দেন, বলা যায় না, তারা হয়তো হতোদ্যম হয়ে পড়লেন। ওরা যদি এরকম বেশ চাঙ্গা না থাকেন, তাহলে ভোটটা করাবে কি? তাই আপাতত শাসক দল এমন একটা ফর্মুলা খুঁজছে যাতে সাপও মরে আবার লাঠিও না ভাঙে। এমন একটা মাস্টার কি, সেটা কিন্তু এ রাজ্যের শাসকের কাছে এমনিতেই আছে। সেটা কি আপনারাও জানেন, ভাতা, বিভিন্ন রকম ভাতা চারপাশে রয়েছে। এই ব্যাপারে কিন্তু শাসক দল একদম ধন্বন্তরী চিকিৎসকের মতো, জানেন তো, ঠিক সময়ে ঠিক ওষুধটা প্রয়োগ করতে পারে। এবারও করেছে। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, এগুলো তো ছিলই, এগুলোর পয়সাটা সব বাড়িয়ে দিয়েছে। কিন্তু ভোটের আগের বাজেটে আরও বহুষধি ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। নতুন ভ্যাকসিন, বেকার ভাতা, যার নাম যুবসাথী। কিন্তু মুশকিল হচ্ছে, শুরুতেই মিসফায়ার করে দিয়েছেন জলপাইগুড়ির এক যুবনেতা বিশ্বজিৎ সেন, ময়নাগুড়ি ব্লক তৃণমূলের টাউন সভাপতি। অতি উৎসাহে তিনি বলেই ফেলেছেন যে পান গুটখার সঙ্গে হাত খরচটাও দিদি দিয়ে দিচ্ছেন। তখন ভোটটা দিদিকেই দিতে হবে, এইভাবে নাকি প্রচার করতে হবে। মানে এটা একদম তিনি SOP করে দিচ্ছেন, তৈরি করে দিচ্ছেন কি, তিনি ওয়ার্কশপ করেছেন হয়তো কর্মীদের জন্য, এইভাবে বলতে হবে ব্যাপারটা। বা দেখুন, তার
বক্তব্য বা তার এই ভাতার জায়গাটা বিশ্লেষণ করাটা খুব সরল, কিন্তু একদম পরিষ্কার গিভ অ্যান্ড টেক পলিসি। এই পলিসিটার কথাই তো বুঝিয়ে দিতে হবে মানুষজনকে, এটাই হচ্ছে শেষ কথা। এবার এটা এই এসওপিটা সচরাচর ওপর থেকে আসে নিচ অবধি চলে, জানেন তো, নিচ থেকে মানে একদম ওই রকম স্থানীয় স্তর থেকে তৈরি হয় পলিসি এরকম তো নয়। তার ফলে সব জায়গাতেই কিন্তু একটা কমন পলিসির কথা শোনা যাওয়াটাই স্বাভাবিক, কারণ যদি সেটা ওই দলের ভেতরেই যদি চলমান একটা পলিসি হয় সেটাই মনে হচ্ছে ঠিক, জানেন তো। কারণ এই একই পলিসির কথা শোনা গেছে তৃণমূল সাংসদ জগদীশ বসুনিয়ার গলায়। তার দাবি হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার নিলে নাকি বিজেপিকে ভোট দেওয়া যাবে না। সে বিজেপির মহিলারা হাত পেতে মমতা ব্যানার্জির ভিক্ষা নিচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার, এটা তো বলে বিজেপিরা ভিক্ষা। কারণ লজ্জা করে না? টাকাটা যখন ব্যাংক থেকে তোলেন এই টাকাটা ফেরত দেওয়া উচিত। বিনা পয়সায় চাল খাচ্ছেন, কন্যাশ্রীর টাকা দিচ্ছেন, কৃষক বন্ধুর টাকা নিচ্ছেন, আর ভোটটা পদ্ম বলে দিচ্ছেন, বড় লেকচার মারছেন। বিনা পয়সায় চাল খায় আর জয় শ্রীরাম বলে চিৎকার করে, তাই না? এমন দিন আসবে বন্ধু, সেদিন আর জয় শ্রীরাম মুখ দিয়ে বের হবে না, সেদিন জয় শ্রীরাম মুখ দিয়ে বের হবে না। দেখুন, জগদীশ বসুনিয়ার সমালোচনা তো হচ্ছে চারপাশে প্রচুর, কিন্তু একটা কথা বলুন তো, উনি অন্যায়টা কি বলেছেন? সহজ সরল ব্যাপার, যে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে ভোটটা তো তাকেই দিতে হবে, এটা আশা করা অন্যায় নাকি? দেবো কিন্তু পাবো না, এরকমভাবে কে কতদিন কাজ করেছে বলুন তো নিঃস্বার্থভাবে? লোকসভা নির্বাচনের ফল আশানুরূপ না হওয়ায় বিজেপি নেতারা এত মুষড়ে পড়েছিলেন কেন? খেয়াল করে দেখুন তো, বেগুসরাইয়ের সাংসদ আর কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং তিনি বারবার অভিযোগ করেছেন মুসলিমরা পরিষেবা নেয় কিন্তু বিজেপিকে ভোট দেয় না। শুভেন্দু অধিকারী বলেছিলেন জো হামারে সাথ হাম উনকে সাথ। সবাই মানে দলমত নির্বিশেষে এই পলিসিটা কিন্তু সেম, এটা রাজনীতির পলিসি, রাজনীতির এসওপি, এ হাতে দাও এ হাতে নাও। এবার তৃণমূল নেতারা যদি আশা করেন লক্ষ্মীর ভাণ্ডার যারা নিচ্ছেন তারা বিজেপিকে ভোট দেবেন না, তাদেরই ভোট দেবেন, মানে এটা অন্তত দাবিও করতে পারেন আর কি। রাজনীতির আশা করাটা তো একটা দাবির মতো, তাতে তাদের দোষ দেওয়া যায় না। এবার তো শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, 1 এপ্রিল থেকে যুবসাথী ভাতাও ঢোকার কথা। হয়তো সেই জন্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মবিশ্বাসের সঙ্গে লোকসভায় ভবিষ্যৎবাণী করে দিয়েছেন যে বিজেপি বাংলায় আবার হারবে, কারণ এই দেওয়ার টেকনিক অর্থাৎ ভোট কেনার এই পলিসিটা সব দলের কাছেই এটা কিন্তু ফুল প্রুফ, প্রমাণিত সত্য।